ক্যালিফোর্নিয়াতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা হাওয়া এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপেল পাতায় ভরে উঠছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লোভস, পায়ে বুট, মাথার উলের বিনি হেড পরে একেবারে রয়ে শুয়ে বাইরে বেরিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে ভেলভেট কম্পিউটারের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে। গত দুদিন ধরে অরু আর কৃতিক বাড়িতে নেই। এই 2 দিনে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সব সময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া, কিংবা নার্সিংহোমে কোনোরূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা। কি না করেছে! এত যত্ন, এত মূল্যায়নে অনুর মতো কঠোর হৃদয়ের মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বলতা অনুভব করে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যয়কে উপহার দিতে। আফটার অল হি ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানা বাঁধার স্বপ্ন আর ভাবনারা মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝে অযাচিত মনে একাই ফিক করে হেসে উঠছে ঠোঁট জোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তা টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখলো বাস এখনও আসেনি। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, তাই এগিয়ে গিয়ে একটা শিশিরে ভেজা বেঞ্চি হাতে দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানটায় বসে পড়ল ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর 3 দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখছে অনু। রাস্তার ওপাশে ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতেই একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়ল অনুর। এভাবে চোখাচোখি হয় ভেতরটা কেমন আঁতকে উঠল ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল অনু। জিভ দিয়ে অধর ভিজিয়ে বিড়বিড় করে বলল, কে এই মেয়ে? সবসময় প্রত্যয় সাহেবের সাথে কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেহারাতে তো কোনো মিল নেই। এই যে অনুর অস্পষ্ট বিড়বিড়ানির মাঝে স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠল কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজটা শুনে চট করে মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটিকে দেখে খুশি হওয়ার বদলে উল্টে ভ্রু কুঞ্চিত হয়ে গেল ওর। এ তো একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা। এখানে কি করছে সে? অনু চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। নেই বলা নেই হুট করে এসে এভাবে খিটখিটে আওয়াজে কথা বলাটা মোটেই পছন্দ হলো না অনুর। মেয়েটার আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করে কেমন বিগড়ে গেল। তবুও যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাট আওয়াজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধহয় এতটা কাঠিন্য আশা করেনি মেয়েটা, তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে সে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? অনু এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। 2 হাত বুকের উপর ভাঁজ করে রেখে ভ্রু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিমাতে বলে, আপনাকে বলছি কি চাই। মেয়েটা এবার তাচ্ছিল্য করে হেসে বলল, প্রত্যয়ের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কি সেটা নিশ্চয়ই বলেছে? না, বলেনি। হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছে থাকলে আপনি বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন, আমার একটু তাড়া আছে। মেয়েটা খিটখিট করে বলল, বেশি স্মার্ট সাজার চেষ্টাও করো না, তাহলে পস্তাবে। হি ওয়াজ জাস্ট ইউজিং ইউ টু ফরগেট সামওয়ান, অ্যান্ড দ্যাট ওয়াজ মি। আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনু শুষ্ক ঠোক গিলল। মনের ভেতর বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবুও ভেতরের শঙ্কাটাকে নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই ধীর হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটার আত্মবিশ্বাসে ভাটে পড়ল। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছেই ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই না।
অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। স্টুপিড। অনু শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওর চুল খামচে ধরল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল। তুই আমার প্রত্যয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ড্যাডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণার বাহিরে। অনু বিপরীতে কিছু বলবে তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত সরিয়ে দেয় প্রত্যয়। অন্য হাতে অনুকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে। আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এভাবে পিছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে। পাবলিক প্লেস হওয়াতে চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তেই। সবার দৃষ্টি এখনও ওদের তিনজনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যাবৎ চুপ করেই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব আগলা দরদ ওর মোটেই ভালো লাগছে না। গা ঘিন ঘিন করছে। ইচ্ছে তো করছে প্রত্যয়কে সপাটে একটা চড় মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুতগতিতে প্রত্যয়ের বাহু থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে হাঁটা ধরল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে দেখে প্রত্যয় হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে আসছে ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাঠ কাঠ গলায় বলল। ওখানেই দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনো ঘুমিয়ে আছে কিনা কে জানে। নক করব কি করব না, করব কি করব না, না থাক চলে যাই, না একবার করেই দেখি। ওরু যখন কি করবে না করবে ভেবে কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে ওঠে কৃতিক। তোর পায়চারিতে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। ওরু চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল। আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতে চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত পিছনে ঘুরল ওরু। কৃতিক গায়ে শার্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম উপায়ে বানানো ভি সেই পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান ওরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো ও। ওরুর কথার জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল। মেবি আমি তোর শরীরের গন্ধ পাই। ওরু এখনো পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলে। হয়ে গিয়েছে, তাকাতে পারিস। ওরু যেন কিছুই বুঝেনি, লজ্জাও পায়নি। সেভাবেই করে মুখ ভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে বলল। আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের ওপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়ি চা হাতে পড়তে পড়তে কৃতিক বলে। বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়, মাথার ভেতর সব ভূত প্রেত ভরে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতে ওর দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথায় চলে এলো। মিনমিনিয়ে বলল। আপনার ফোনটা একটু দেবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরেই যাচ্ছি, কল করার কি আছে? জবাবে ওরু ঠোঁট উল্টে বলে। আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল। জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না। যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কি ভেবে যেন ফিরে এসে বলে। ফোনের পাসওয়ার্ডটা? তোর আর আমার বার্থডে। ওরু হতবাক হয়ে পুনরায় শোধালো। কি? কৃতিক ঘাড় ঘুরিয়ে ধমকের সুরে বলল। কানে কম শুনিস? ওরু ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক ঘাড় নাড়িয়ে আবারও দৌড়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার দুবার তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আপা। এপাশ থেকে অরুর উৎসুক গলা শুনতেই তেতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ছাঁচ নিয়ে বলল। কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস ফিরছিস খাচ্ছিস এনজয় করছিস, তবু স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো মেটেনি? অনুর তিক্ত কথায় চড়াত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠল অরুর। ও নিজেও তেজে স্বরে বলল। মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে। কি হয়েছে, কি করেছি আমি? অনু উল্টো ক্রোধ দেখিয়ে বলল।
যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সবসময় তোদের চিন্তা আমার কেন করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নাই? অরু এবার নরম সুরে শুধালো। কি হয়েছে আপা? অরুর প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করে অনু মুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। অরু জানে আবার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে অরু নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞাসা করলো। কি হয়েছে বল না আপা। কে কি বলেছে তোকে? মা ঠিক আছে? আমি ওর একাধারে প্রশ্নের এক পর্যায়ে অনু নিজের খেই হারিয়ে চেঁচিয়ে বলে উঠল। তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ি পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার উপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। তোকে ইউজ করি? হ্যাঁ করিস, তোরা সবাই মিলে আমাকে নিজেদের স্বার্থে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগারে চোখ খিচে কথাগুলো বলে মুখের উপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথায় মাথার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ অনুভব হলো অরুর। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ জোর এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশের সব কিছুর ভেঙে গুঁড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে মেঝেতে বসে পড়ে দু হাতে নিজের লম্বা চুলগুলো মুঠিবদ্ধ করে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল। তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসছে। কোনো ভালোবাসা নেই, সবটা করুণা। সবাই করুণা করে আমাকে। অ্যালিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। শায়রের কথায় অর্ণব আর কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অর্ণবের হ্যাঁ সূচক সম্মতি শুনে শায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল। তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল। তুই কি পাগল? এলিসার মন ভালো নেই আর তুই আসিস তোর পার্টি নিয়ে। কৃতিক কিছু একটা ভেবে পায়ের উপর পা তুলে বলল। আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। শায়র হতাশ হয়ে বলল। তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করবো নাকি? চল রাতে ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে শায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনের ডিভানটাতে এখনও কৃতিক পায়ের উপর পা তুলে বসা। তখনই কোথা থেকে যেন অরু এসে এক প্রকার হামলে পড়ল শায়রের উপর। ওর চেহারা বিভৎস, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেথা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। ওরও আশেপাশের কারোর দিকে নজর না দিয়ে শায়রের কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল। সবাই করুণা করে আমাকে। শায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রীও হতে চাই না, আর এক মুহূর্তও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে শায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখে ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখে ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে। চোখ দিয়ে বারবার কৃতিককে ইশারা করে বোঝাচ্ছে। ভাই আমি কিছু জানি না, তো জানে জান প্রাণে পরাণ। ওরই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর শায়রকে পরখ করে কপালে দু আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবলো। তারপর হুট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছামতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল। অকস্মাৎ টাল সামলাতে না পেরে অরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক।
কাঁদতে কাঁদতে ওরও নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাত, হাত পাগুলো যেন অসাড় হয়ে পড়েছে ওর। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। ওরুকে নিজের রুমে আটকে রেখে কৃতিক আবারও ওদের কাছে ফিরে আসে। অর্ণব, সায়র, অ্যালিসা তিনজনই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের পানে। সবাইকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে সায়র একটু সাহস করে বলে ওঠে, কি করেছিস ওর সাথে? সাপের ফনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, যা ইচ্ছে করেছি, আমাদের প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে? সায়র কিছু বলতে যাবে তার আগে অর্ণব ওকে থামিয়ে দিয়ে বলল, আর একটাও কথা বলবি না সায়র, নয়তো কৃতিকের হাতেই আজ তোর খেল খতম। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃতিক নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে অর্ণবের হাতে দিয়ে বলল, ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। পেন ড্রাইভটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অর্ণবের কথায় ওর দিকেও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কৃতিক। কৃতিকের চোখের হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিলে অ্যালিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, যে কে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে ওঠে, তুই বললে আমি সব কিছু করতে রাজি জান। তুই শুধু একবার বল জ্যাকের সাথে আমারটাও। অর্ণব আর কিছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চি হাই হিল নিয়ে অর্ণবের পায়ের উপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অতঃপর ওর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে এলিসা শোধায়, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সূর্যের আলো পূব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। ওরু এখনও মেঝেতে বসে বিছানায় মাথাতে এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর ক্রন্দনরত ছোট্ট শরীরটা। তখন আবার সাথে রাগ করে কি বলতে কি বলেছে, কাকে বলেছে কিছুই মাথায় ঢোকেনি। অথচ এখন সেসব কথা মনে পড়লে ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো সায়রকে গিয়ে বিয়ের কথা বলেছে ও। এখন ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠছে। সবাই কি ভেবেছে কে জানে। যে যা ভাবার ভাবুক, তবে ওরও ঠিক করে নিয়েছে সায়রের মুখোমুখি আর এ জীবনে হবে না ও। কি করেই বা হবে? সায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবেই হাত পা ছড়িয়ে আরও এক দস্তর কেঁদে ভাসালো ওরু। তারপর মনে মনে ভাবলো, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়? এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। ওরও দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃতিকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানার মাথার পাশে যে কুশনটা রাখা থাকে তার পাশেই ওর রূপলি নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটা দেখে ওর দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নূপুর। এলিসাপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই, তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নূপুর কোথায়? আশ্চর্য মানুষ তো। আমার নূপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে ওরু পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেড সাইড টেবিল থেকে কিছু কার্ড নিজের ওয়ালেটে ভরে নেয়। অতঃপর ওর হাতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। ওরু ভ্রু কুঞ্চন করে বলল, চল মানে কোথায় যাব? কৃতিক জবাব দেয় না কোনো রূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নূপুরটা ফেলে এসছি তো, ছাড়ুন। কে শোনে কার কথা? কৃতিকের স্থবির চোখমুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে। এক
মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিস নেই অনুর। মাথার ওপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচে সুবিশাল সমুদ্র তট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগপুলত হয়ে প্রত্যয়ের উপর নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বুলানো আদরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টি স্নান, সব কিছুই কি তাহলে মিথ্যে ছিল?